যাদের কথা পত্রিকার পাতায় আসে না, টক শোতে কেউ কথা বলে না, রাজনৈতিক দলের নেতারা একদম চুপ, আজ আমি তাদের প্রসঙ্গে কিছু কথা বলবো। তারা হলো আওয়ামী লীগের দুর্দিনের পরীক্ষিত ত্যাগী নেতা ও কর্মীরা, যাদের শ্রম ঘামে রাজপথে, যাদের রক্তাক্ত আন্দোলনে আজ আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত। আজ এক যুগের মতো আওয়ামী লীগ ক্ষমতায়। বিশ্বাস করেন, প্রদীপের নিচে অন্ধকারের মতো আজকে আওয়ামী লীগের বহু ত্যাগী নেতা কর্মীরা দুবেলা ভাত খেতে পায় না, সংসার চালাতে পারে না। 1975 সালের 15 আগস্ট জাতির জনককে সপরিবারে যখন ঘাতকরা হত্যা করে, তখনই ঘাতকরা সিদ্ধান্ত নিয়েছিল জাতির জনকের রক্ত ঘাম শ্রমে জেল জুলুম অত্যাচারে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে তারা একেবারে ধুলায় মিশিয়ে দেবে। সেই পরিকল্পনা মোতাবেক যাত্রা শুরু হলো 1975 সালের 3রা নভেম্বর 4 জাতীয় নেতাকে হত্যার মাধ্যমে। সেই ভয়ঙ্কর দিনগুলো থেকে হাতের মুঠে মৃত্যুকে নিয়ে মফস্বল শহরে, জেলা শহরে, কেন্দ্রে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা সেদিন আওয়ামী লীগের অফিসে বসে মোমের বাতির আলো জ্বালিয়ে পাহারা দিয়েছিল, যেই সমস্ত ছাত্রলীগ নেতারা, যুবলীগ নেতারা রাতের অন্ধকারে সরকারের সাদা দেওয়ালে লাল রং দিয়ে বড় বড় করে লিখে দিয়েছিল, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। হাঁটি হাঁটি পাপা কলেজ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় স্লোগান উঠল, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। তারপর 1981 সালে জননেত্রী আসলেন, তখন সেই চলমান আন্দোলন মনে হয় অন্ধকার থেকে দিনের আলো পেল। তারপর জননেত্রীর নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়া হলো, যার ইতিহাস রক্তের ইতিহাস, যার ইতিহাস অনেক কর্মীকে জেল জুলুম অত্যাচারের ইতিহাস। কিন্তু সেই ইতিহাসের সবচেয়ে বড় যে ইতিহাসটি ছিল, তা ছিল 23 বছর জননেত্রী ক্ষমতায় ছিলেন না, তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, সরকারি কোনো প্রোটোকল তার ছিল না। আজকের প্রধানমন্ত্রীর মতো সেদিন তার নিরাপত্তার জন্য এসএসএফ ছিল না, আর্মি ছিল না, পুলিশ ছিল না। 23 বছর আওয়ামী লীগের কর্মীরা জননেত্রীকে পাহারা দিয়েছিল আজকের এসএসএফ এর মতো, পুলিশের মতো, সৈনিকের মতো। সেই 23 বছর সরকার জননেত্রীকে নিরাপত্তা তো দূরের কথা, সরকার জননেত্রীকে মারার জন্য সহযোগিতা করেছিল। 23 বছরে 21 বার জননেত্রীকে আক্রমণ করা হয়েছিল। প্রতিবার সেদিনকার দুর্বার কর্মীরা তাদের বুকে বুলেট নিয়েছে, গ্রেনেড স্প্রিন্টার নিয়েছে। আল্লাহর অশেষ রহমত, তারা নিজে বুকে নিয়েছে গুলি, কিন্তু নেত্রীর গায়ে একটু বাতাস লাগতে দেয়নি তারা। পৃথিবীর ইতিহাসে বিরল কোন একটি রাজনৈতিক দলের কর্মী নিরস্ত্র, তার হাতে অস্ত্র নেই, সে অস্ত্র ছাড়া 23 বছর তার নেত্রীকে পাহারা দিয়ে রেখেছে, কোনো আক্রমণ করতে পারেনি। কিন্তু দুঃখের বিষয়, আজকে সেই কর্মীদের অবস্থান অনেকেই জানেন না, অনেক নেতারা তাদের খবর রাখেন না। আজ দেশে কত মন্ত্রী, কত এমপি রাজনৈতিক কর্মীদেরকে দেখলে মনে হয় এরা মনে হয় দিন মজুর ছিল, দিন শেষ, কাজ শেষ, মজুরি নাই। রাজনৈতিক দলের কর্মীরা কোনদিন দিন মজুর হতে পারে না। নেতারা মনে রাখবেন, পৃথিবীতে 2টি শ্রেণীর কোনদিন মৃত্যু হয় না, একটি হলো সৈনিক, আর একটি হলো রাজনৈতিক দলের কর্মী। মাননীয় জননেত্রী যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি প্রধানমন্ত্রীর শপথ নিয়ে সাথে সাথে বলেছেন,
আমি আজ প্রধানমন্ত্রী হয়েছি দেশে। আজ আমার জন্য দল থেকে দেশ বড়। আমি দেশের প্রতিটি মানুষকে দেখতে হবে, তারা কোন দলের কোন মতের তা বিবেচ্য বিষয় নয়। প্রধানমন্ত্রী হিসাবে আমি তাদের সকলে, এবং সত্যি প্রধানমন্ত্রী তার কথা ঠিকই রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, প্রধানমন্ত্রী বারবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের অনেক নেতাকে বারবার বলেছেন আমি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার দুর্দিনে দলীয় কর্মীদেরকে দেখবেন, এবং এই দলে মধু আছে দেখে বাহির থেকে যেন অন্য কোনো দল এর লোকরা যেন না আসতে পারে সেদিকে নজর রাখবেন। কিন্তু দুঃখের এই বিষয়ে অনেকেই প্রধানমন্ত্রীর কথা রাখেনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার প্রধান হিসাবে একদিকে যেমন বিশ্ব নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, খবর নিচ্ছেন তাদের, আরেকদিকে আপনি বাংলাদেশের একটা ফকির নাজিমউদ্দিন নামে একজন ফকিরের একটা অনুদানের খবর পেয়ে আপনি সেই উপজেলার ইউনো সাহেবকে কড়া নির্দেশ দিয়েছেন নাজিমউদ্দিনকে একটি ঘর করে দেওয়ার জন্য। নেত্রী, আপনি আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রতিটি জেলা আপনি খবর রাখছেন। এই দুর্দিনে আপনার কাছে বিশেষ অনুরোধ রইল, একটি বারের জন্য হলো কনফারেন্স হোক, ভিডিও কনফারেন্স হোক, অথবা দরবার ডেকে আপনি সমস্ত এমপি, মন্ত্রী, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে একবারের জন্য জিজ্ঞাসা করুন, আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ৬৮,০০০ বর্গ মাইলের আপনারা তো ৩০০ এমপি আছেন, তারপরে উপজেলা চেয়ারম্যান আছেন, তার উপরে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দ আছেন। যদি আপনি ৬৮,০০০কে ৩০০ দিয়ে ভাগ দেন, হয়তো আপনাদের ভাগে এভারেজে ২০০ থেকে ২৫০ বর্গ মাইল হবে। বলুন, আপনাদের সেই ২০০-২৫০ মাইল বর্গ মাইলে আমার দুর্দিনের কয়জন নেতার আপনারা খবর রেখেছেন? বলুন, ৭৫ থেকে ৯৬, আবার ২০০২ থেকে ২০০৬ এই যে রাজপথে আন্দোলন হয়েছে জেলায় জেলায় উপজেলায়, আমাদের কত দলীয় কর্মী মারা গিয়েছেন, কত নেতা মারা গিয়েছেন, তাদের পরিবারগুলোর খবর রেখেছেন। দুর্দিনে যারা রাজনীতি করেছেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, মধু ছিল না, সেই নেতাদের ছেলে মেয়েকে কি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন? বা রাজপথে যে ছেলেরা কর্মীটা মারা গিয়েছে তার পরিবারকে কি একটা ঘর করে দিয়েছিলেন? নেত্রী, যে আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারবে হ্যাঁ আমি করছি, তাহলে মনে করবেন দলের আদর্শ নয়, শুধু বঙ্গবন্ধু আপনি তার মাঝে জীবিত। আর যারা চুপ করে বসে থাকবে, কথা বলবে না, আমরা দলীয় কর্মীরা তাদের ইতিহাস বলবো। নেত্রী, আমাদের কাছে সেই ইতিহাস শুনুন। সেই ইতিহাস শোনার আগে আমি আর সমগ্র জাতির কাছে একটি ইতিহাস বলতে চাই। বঙ্গবন্ধুকে যখন সপরিবার নির্মম ভাবে হত্যা করা হয়, সেদিন ঘাতকরা তন্ন তন্ন করে সারা বাংলাদেশে খুঁজেছিল বঙ্গবন্ধুর কোন গুপ্ত ধন পাওয়া যায় কিনা। বঙ্গবন্ধুর নামে সোনালী ব্যাংক গণভবনে ৫,০০০ টাকার একটি অ্যাকাউন্ট পেয়েছিল। বঙ্গবন্ধুর বাসভবনের সামনে নতুন সিরিজ, নতুন কোন গাড়ি পাওয়া যায়নি। তার উপযুক্ত দুই ছেলে শেখ জামাল, শেখ কামালের কোন নতুন গাড়ি ছিল না। বঙ্গবন্ধুর বাসার সামনে তার মৃত্যুর পর পাওয়া গেছিল পরিত্যক্ত অবস্থায় পড়া তার ছোট সন্তান শিশু রাসেলের একটি সাইকেল। জননেত্রী ছিলেন তখন বিদেশে। নেত্রী, আজ ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী আপনি। সেদিন আপনাকে বিদেশ থেকে অন্য দেশে যাওয়ার ভ্যানিটি ব্যাগে আপনার টাকা ছিল না, ডলার ছিল না। মানবতার এক মহাসৈনিক হুমায়ুন রশিদ সেদিন আপনাদের ব্যাগে কিছু ডলার আপনাদেরকে দিয়ে দিয়েছিল। আজকে দুঃখ ভরা কান্তে বলতে চায়, আজকে সেই দলে অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক এমপি আজকে কোটি কোটি টাকা তাদের বাড়ির সামনে গাড়ি সিরিজ, শুধু নিজের গাড়ি নয়, তাদের ছেলে মেয়ে এবং তাদের ব্যক্তিগত সহকারীর গাড়ি। এরা কি
বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করে? এরা কি বঙ্গবন্ধুর আদর্শের? কোনোভাবেই না, এরা বঙ্গবন্ধুর আদর্শের হতে পারে না। নেত্রী, অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে বাধ্য হলাম, আওয়ামী লীগের ভিতরে এক ধরনের কুলাঙ্গার দুর্নীতিবাজ নেতা দলের বাহির থেকে কিছু লোককে অনুপ্রবেশ করিয়েছে, যাদেরকে বলা হয় হাইব্রিড। বিএনপি জামাতের লোক পর্যন্ত আজকে আওয়ামী লীগের ভিতরে এসেছে। নেত্রী, আজ আমি একটি কথা বলতে চাই, সমগ্র দেশে একটি ষড়যন্ত্রের জাল মনে হচ্ছে। হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কোথাকার কে? দেশে গোয়েন্দা বিভাগ আছে, বড় বড় রাজনৈতিক দলের নেতা আছে, তারা কেউ গন্ধ পায় না, আপনি হঠাৎ করে একেবারে একটি ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। মনে রাখবেন, 1974 সালেও সবাই ছিল, গোয়েন্দা ছিল, আর্মি ছিল, প্রশাসন ছিল, বাঘা বাঘা নেতারা ছিল। 1974 সালে একটি দুর্ভিক্ষ সাজানো হয়েছিল, তখন খাদ্য সচিব ছিলেন আব্দুল মোমেন, পরবর্তীতে পুরস্কার স্বরূপ তিনি জিয়াউর রহমানের প্রথম মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হয়েছিলেন। আজ পর্যন্ত কি কেউ তদন্ত করেছিলেন সেদিন কিভাবে দেশে খাদ্যের অভাব হলো? বহির্নোঙরে দুটি জাহাজ, আমেরিকার PL-4 একটি জাহাজ 40,000 টন গম নিয়ে কেন বহির্নোঙর থেকে অন্য বন্দরে চলে গিয়েছে? কেউ কি তদন্ত করেছিলেন? সে কোন সাংবাদিক ছিল? বাসন্তী নামে একটি মেয়েকে জাল পড়িয়ে একটি ছবি ছাড়িয়ে সারা দেশে একটি আতঙ্কের ভাব করেছিল। 15 আগস্ট এক রাতে আসেনি, 15 আগস্ট আসবে বলে অনেক আগ থেকে একটি রাস্তা তৈরি করা হয়েছিল। সেই রাস্তা দিয়ে হেঁটে মির্জাফর, সেই রাস্তা দিয়ে থেকে মোস্তাক, জিয়াউর রহমানরা এসেছিলেন 15 আগস্টের রাত্রে। কিন্তু সেই যে রাস্তাটি যারা করেছিল, ষড়যন্ত্র যারা আগ থেকে পেতেছিল, তাদের কোনো বিচার করা হয়নি। ঠিক তেমনি ভাবে বিশ্বাস করুন, আজকে একটি ষড়যন্ত্রের জাল মনে হচ্ছে। সেই জালের নাম হলো দুর্নীতি। কারণ সকলে ভালো করে জানেন, দেশে কোনো খাদ্যের অভাব হবে না ইনশাআল্লাহ। বাম্পার ফলন হয়েছে। তাছাড়া জননেত্রী একটি বিষয় সবচেয়ে বেশি নজর রাখছেন, দেশে যেন কোনোভাবে খাদ্যের অভাব না হতে পারে। তিনি বলেছেন, যদি দেশে খাদ্যের অভাব হয়, দরকার হলে বিদেশ থেকে খাদ্য আনা হবে। তাই এক ধরনের বিরোধী দল রাজনৈতিক নেতারা দেখতে পেয়েছে আজকে সরকার বিরোধী কোনো আন্দোলন রচনা করা যাচ্ছে না। কারণ জনগণ আর কতদিন রাজপথে থাকবে? একটি স্বাধীন দেশে যদি জনগণ শুধু বছরকে পর বছর, বছরকে পর বছর শুধু রাজপথে থাকে সরকার পরিবর্তনের আন্দোলনে, জ্বালাও পোড়ার আন্দোলনে, সেই জাতির কি ভবিষ্যৎ নেই? জাতির মানুষগুলোর কি সংসার নেই? তাদের কি ছেলে মেয়ে নেই? তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই? স্কুলের প্রয়োজন, কলেজের প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে কেন্দ্রে রাস্তাঘাটের প্রয়োজন। আমেরিকার একজন প্রেসিডেন্ট রুজভেল্ট বলেছিলেন, যেই দেশে উন্নয়ন ব্যবস্থা যত বেশি উন্নতি হয়, সেই দেশে অর্থনৈতিক তত বেশি উন্নতি হয়। আজকে জনগণ দেখছে, জননেত্রী দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছেন দেশের অর্থনীতিকে উন্নয়ন করার জন্য। আজকে জনগণ দেখছেন তিনি গ্রামে গ্রামে বৃদ্ধ ভাতা পর্যন্ত চালু করেছেন, বেকার ভাতা। আজকে জনগণ বুঝতে পেরেছে জননেত্রীর প্রত্যেকটি পদক্ষেপ হলো গিয়ে একটি দেশের অর্থনৈতিক মুক্তির জন্য। তাই জনগণ আজ সরকার বিরোধী কোনো আন্দোলন করতে জনগণের অনীহা, তাই সরকার বিরোধী আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ষড়যন্ত্র তখন সরকার বিরোধী কিছু লোক, আওয়ামী লীগ কিছু কুমলাঙ্গা, সবাই মিলে দেশের ভিতরে একটি দুর্নীতি একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। সিরিজ নাটকের মতো দুর্নীতির প্রকাশ পাচ্ছে। ক্যাসিনিও, অতবর্জিকে সম্রাট,
অতঃপর পাপিয়া, অতঃপর শাহেদ করিম, অতঃপর স্বাস্থ্য খাতে মিন্টু, একের পর এক কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ পাচ্ছে। গ্রাম থেকে যে কেন্দ্রে পর্যন্ত মানুষের ভিতরে একটি ভয় আসে গিয়েছে, একটি আতঙ্কের ভাব এসে গিয়েছে। এই ভয় এবং এই আতঙ্ক আরেকটি 15 আগস্ট অথবা 21শে আগস্ট ঘটানোর জন্য একটি রাস্তা করা হচ্ছে। তাই জননেত্রী, আপনার কাছে আকুল আবেদন, আগে দেশ রক্ষা করতে হলে সবার পূর্বে রক্ষা করতে হবে দলকে। দলের ভিতরে যে হাইব্রিড, দলের ভিতরে যে জমা শিবির বীর লোক ঢুকে পড়েছে, এদের থেকে দলকে মুক্ত করতে হবে। আপনি বঙ্গবন্ধু মুজিবের কন্যা, বঙ্গবন্ধু মুজিবের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, সেটি একটি ঐতিহাসিক ভাষণ নয়, সেই ভাষণে ছিল আদেশ, সেনাবাহিনীর প্রধানের মতো কমান্ড। সেই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার কাছে যা আছে শত্রুর মোকাবেলা করো। সেদিন নিরস্ত্র বাঙালি শত্রুর মোকাবেলা করেছে। আপনি তারই কন্যা, তারই বজ্রকণ্ঠ স্বর আপনার কণ্ঠে ভেসে উঠতে পারে। একবার শুধু আপনি বলুন, একবার দল থেকে দুর্নীতিবাজ, কুলাঙ্গার, হাইব্রিড, কাউয়া, বিএনপি জমাতের যারা আশ্রয় নিয়েছে সবাইকে বাহির করে দেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দুর্দিনের সেই কর্মীরা আবার জাগ্রত হবে, আবার তারা দলের ভিতর অবস্থান নেবে, আবার বাংলাদেশে মিছিল হবে, জয়গান হবে, আবার স্লোগান হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, জননেত্রীর বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, জননেত্রীর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। নেত্রী, আমায় ক্ষমা করে দিবেন। আজকে অনেকের ইতিহাসের অনেক কথাই বলেন, আপনার চেয়েও বড় ইতিহাস কে জানে। আপনি সবচেয়ে ইতিহাস সবচেয়ে বেশি নিজের চোখে দেখেছেন, বাস্তবে দেখেছেন। আপনি বঙ্গবন্ধুর পাশে ছিলেন, আপনি দেখেছেন কিভাবে চাটুকাররা চাটুকারি করেছিল জাতির পিতা। যেই মোস্তাক বঙ্গবন্ধুকে একদিন একটি স্বর্ণের বটগাছ উপহার দিয়ে বলেছিলেন, বঙ্গবন্ধু সবাই আপনাকে নৌকা উপহার দেয়, আমি কেন বটগাছ দিলাম? জানেন বঙ্গবন্ধু জিজ্ঞাসা করছিলেন কেন? বললাম, আপনি একটি বটবৃক্ষ, আমরা আপনার বটবৃক্ষের তলে আছি। দুঃখের বিষয়, যারা আপনাদের বাসায় ঘোরাফেরা করত, যারা বঙ্গবন্ধুর আশীর্বাদের জন্য বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, জননেত্রী আপনি নিজের মুখে বলেছিলেন, যারা বুদ্ধি খরচ করে তাদের স্ত্রীকে সাথে নিয়ে আসতো যেন দোতলায় উঠে আপনার মায়ের সাথে একটু দেখা করতে পারে, আপনাদের বারান্দা বসে দুটি কথা বলতে পারে, তারাই কিন্তু 15 আগস্টে খুনি হয়ে এসেছে। তাই জননেত্রী, আজ 12 বছর রাজপথে কোনো আন্দোলন নেই, তাই বলে আজ নতুন এক ধরনের ধান্দাবাজি শুরু হয়েছে, নাম টকশো। টকশোতে বসে চটকদার কথা বলেন, যারা তাদের যৌবনে ছাত্রলীগের মিছিল করেনি, যারা যৌবনে জয় বাংলা স্লোগান দেয়নি। দুঃখের বিষয়, হঠাৎ করে আজ তারা টকশোতে বসে চটকদার কথা বলছে, যারা জীবনে এক লাইন কবিতা লিখতে পারেনি, যারা কলেজে জীবনে, ছাত্র জীবনে বিভিন্ন সময় বঙ্গবন্ধুর উপরে 2টি লাইন গল্প লিখতে পারেনি, আর্টিকেল লিখতে পারেনি, তারা 500 পৃষ্ঠার বই ছাপিয়ে বই মেলায় এইভাবে দাঁড়ায়। তাদের সাথে প্রধানমন্ত্রী অফিসের কিছু কর্মকর্তা ছবি উঠায়, মন্ত্রীদের বাসায় গিয়ে বই ধরে ধরে ছবি উঠায়। পরবর্তীতে দেখা যায় এরাই আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছে, এরাই এমপি হচ্ছে, এরাই মন্ত্রী হচ্ছে। ভালোবাসা হঠাৎ করে সৃষ্টি হয় না, ভালোবাসা আবার হঠাৎ করে চলে যায় না। নেত্রী, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি আপনার কাছে বলতে বাধ্য হলাম, দুর্দিনের কর্মীরা অনেকে রাগে, অভিমানে, ঘৃণায় দূর থেকে, দল থেকে দূরে সরে রয়েছে। কারণ এখন উপজেলায়, জেলায় এত হাইব্রিডের চাপে দলের অরিজিনাল কর্মীরা হারিয়ে যাচ্ছে। আমি দলের সমস্ত কর্মীদের প্রতি অনুরোধ করব,
আমি হয়তো কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো বড় ভাই হিসেবে অনুরোধ করব, দলীয় কর্মীদেরকে একটি কথা মনে রাখবেন, আমাদের সম্মান জননেত্রীর কাছে অনেক ঊর্ধ্বে। জননেত্রী আমাদেরকে তার ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। যখনই সুযোগ পান জননেত্রী আমাদের কথা বলেন বারবার। তিনি বলেন নেতারা বেইমানি করে, কর্মীরা করে না। তিনি বলেন নেতারা দল ছেড়ে চলে যায়, কর্মীরা অভিমান করে। তাই আজ যে সমস্ত নেতা কর্মী অভিমান করেছেন, দয়া আল্লাহ, আজ বিশ্বব্যাপী এক দুর্যোগ চলছে, আজ বিশ্বব্যাপী এক অর্থনৈতিক মহামারী চলছে। ঠিক এই সময় অভিমান করে বসে থাকবেন না, দলের ভিতরে আসুন, কথা বলুন। কেন বলবেন না? যে দল আপনি রক্ত দিয়ে গড়েছেন, কেন আপনি জেলা আওয়ামী লীগের নেতাদেরকে, মন্ত্রী এমপিদেরকে জিজ্ঞাসা করবেন না আমরা দলের দুর্দিনের কর্মীরা চাকরি পাই নাই, অথচ আপনাদের আত্মীয় স্বজনেরা কিভাবে চাকরি পায়? মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটি সত্যি কথা বলে গিয়েছিলেন, আপনি যদি অন্যায় দেখে প্রতিবাদ না করেন, এই অন্যায়কারীরা একদিন আপনাকে আসামির কাঠদণ্ডে দাঁড়া করাবে। তাই আসুন, মনে রাখবেন, পৃথিবীতে কোনো আইন নেই চোরকে চোর বলার বিরুদ্ধে, ডাকাতকে ডাকাত বলার বিরুদ্ধে। তো হায় আল্লাহ, আমরা যদি দুর্দিনের কর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে দলে প্রতিবাদ করে, জননেত্রী আরো সবচেয়ে বেশি খুশি হবেন। জননেত্রী বারবার বলছেন তোমরা দল থেকে হাইব্রিড অনুপ্রবেশকারীদের খাদ্যকে বাহির করে দাও। দুর্নীতিবাজ, তোমাদেরকে বলে রাখছি, শোনো, যে দেশের মানুষ দুবেলা ভাত খেতে পায় না, যে দেশের মানুষ 100 টাকার জন্য চিকিৎসা করাতে পারে না, তোমরা আজ সে দেশের মানুষকে জিম্মি করে শত শত কোটি কোটি টাকা লুটিয়ে নিয়ে যাচ্ছ। মনে রাখবা, তোমরা কোনদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। ওই যে তোমাদের কোটি কোটি টাকা দিয়ে তোমরা আজকে যে প্রসাদ বানাচ্ছ, মনে রাখবা মানুষের অভিশাপে একদিন তোমাদের সেই প্রসাদ হবে তোমাদের সন্তান ছেলে মেয়েদের জন্য বেশ্যা বাড়ার মতো। মনে রাখবা, তোমরা আজকে টাকা খরচ করে যে খাওয়া খাচ্ছ, শুয়োর এবং কুকুরের মাংস খাচ্ছ, তোমরা যে দামি দামি কাপড় পরছো, তোমরা গরিবের জগাতের কাপড় পরছো। মনে রাখবা, যে দেশের মানুষ 100 টাকা দিলে এক বেলা ভাত খেতে পায়, তোমরা সে দেশে পাপিয়ার আস্তানায় এক রাত্রে লক্ষ লক্ষ টাকার মদ খাও। তোমাদের জন্য বিদেশ থেকে নারী আনতে হয়। রাজধানী ঢাকা শহরে শুধু এক রাতে 1 কোটি টাকার মদ খাওয়া হয়। জানো তোমরা যারা 1 কোটি টাকার মদ খাচ্ছ, তোমরা 1 লক্ষ লোকের এক বেলা খাওয়া খেয়ে ফেলছো। মনে রাখবা, এই অভিশাপ তোমাদের পিছনে তো তোমাদের কবর আযাব মাফ হবে না। তোমাদের দুর্নীতি আজকে বাংলাদেশের মানুষ চোখে দেখতেছে। তোমরা হয়তো আমি করিম চৌধুরীকে ডিজিটাল আইনে মামলা করে জেলে ঢুকিয়ে দিতে পারবে তোমাদের ক্ষমতার দাপটে। তোমরা হয়তো ওসি প্রদীপের মতো কোন ওসিকে আমাকে ইয়েবাদী জেলে পাঠাতে পারবে, কিন্তু মনে রাখবা, কোটি কোটি মানুষ তোমাদের দুর্নীতি চোখে দেখছে। তোমরা কি সেই কোটি মানুষদের চোখ খুলে অন্ধ করতে পারবা? কোটি কোটি মানুষের বুকে তোমরা বুলেট দিয়ে তাদেরকে হত্যা করতে পারবা? তাই তোমরা সাবধান হও। মনে রাখবা, জননেত্রী, ওনার সম্পর্কে একটি কথা আছে, বাগে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। হয়তো এখন দেশে একটি দুর্দিন, কোভিড-19 করোনা নামে একটি মহামারী, তার উপরে দেশে বন্যা। বিশ্বাস করেন, জননেত্রী হয়তো এখন গোছানোর কাজে ব্যস্ত। মনে রাখবেন, জননেত্রী যদি এই বিপদ থেকে দেশকে উদ্ধার করতে পারে, ইনশাআল্লাহ তিনি এই দুর্নীতিবাজদের বিচার করাবেন। কারণ তিনি ভালো করে জানেন, এই দুর্নীতিবাজদের বিচার যদি তিনি না করান, তাহলে তার এই দল, তার সুযোগ্য নেতা কর্মী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পরিশেষে আমি জননেত্রীর দীর্ঘায়ু কামনা করব পরম করুণাময়ের কাছে। আমি প্রার্থনা করব, হে পরম করুণাময়, তুমি জননেত্রীকে আরো হায়াত দাও, বুদ্ধি দাও, বল দাও, শক্তি দাও। আমার বক্তৃতার পরিশেষে হয়তো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি হঠাৎ করে করিম চৌধুরী কোত্থেকে উদয় হলেন?
আমি হঠাৎের ক্ষণিকের ফুল না। আমি নিজের কথা নিজে বলতে চাই না, নিজের ভাবা নিজে নিতে চাই না। ওই যে একটি গান আছে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি যদিও প্রবাসী জীবনে আছি, আমি আমার ঠিকানা রেখে এসেছি জনাব ওবায়দুল কাদের সাহেবে, যার হাত ধরে ছাত্র রাজনীতি করেছি। আমি শেখ ফজলুল করিম সেলিম ভাই, জাহাঙ্গীর কবির নানক ভাই, মির্জা আজম ভাই হাত ধরে যুবলীগের রাজনীতি করেছি। আমি সত্য নেতা আমির হোসেন আবু ভাই, যারা আব্দুল সোবান গোলাপ ভাই হাত ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি। আমার সম্বন্ধে জানতে হলে আমি যাদের কথা বলেছি জেনে নেবেন, তবু নিজের কথা নিজে বলে যাব না। আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি আমায় ক্ষমা করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ।